হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আজকের সেশনে। ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা থেকে আজকের আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে এই ক্লাসে, বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস এফেক্ট। এই যে টপিকগুলো রয়েছে, যে টপিকগুলো তোমাদের যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে ইভিএস থেকে, তার মধ্যে কিন্তু রয়েছে এবং এই টপিকগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা এখান থেকে বিস্তারিত জানবো এবং এখান থেকে বিস্তারিত জানলে তোমরা বিভিন্ন রকমের প্রশ্নের কিন্তু উত্তর তোমরা এখান থেকে অ্যাটেম্প করতে পারবে পরীক্ষায়। তো চলো শুরু করব আজকের সেশন। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস এফেক্ট। দেখো, প্রথমে আমরা ছোট্ট একটুখানি আলোচনা করব যে গ্রিন হাউস এফেক্ট এবং তার আগে আলোচনা করব বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং অ্যাকচুয়ালি কি এটা প্রত্যেকে তোমরা জানো যে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার যে ক্রমবর্ধমান অবস্থা, সেটাকেই অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা নাম দিয়েছেন গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ কি, বর্তমানে পৃথিবীতে বিভিন্ন কারণে যেগুলো প্রাকৃতিক কারণের থেকে বেশি কারণ হচ্ছে ম্যানমেড, ঠিক আছে, যে কারণগুলির ফলে কি হচ্ছে, পৃথিবীর যে গড় উষ্ণতা সেটা দৈনিক সাংঘাতিকভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এই যে বেড়ে যাওয়াটাকে আমরা বলছি কি, বিজ্ঞানীদের ভাষায় কি, এটা গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। জলীয় বাষ্প অত্যন্ত দায়ী আর কি এই কারণে। জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, অত্যন্ত দায়ী। মিথেন ইত্যাদি প্রাকৃতিক সৌরপর্দা ওজোন স্তরের ক্ষয় করে ফলে সূর্যের ক্ষতিকর যে অতিবেগুনি রশ্মি সেটা পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতাকে বৃদ্ধি করে, যেটা হচ্ছে আমরা জানি কি বিশ্ব উষ্ণায়ন। তাহলে কোন কোন গ্যাসগুলো রয়েছে এখানে সেই নামগুলো ভালো করে দেখে নাও। জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড CO2, সিএফসি দ্যাট ইজ ক্লোরোফ্লুরোকার্বন এবং মিথেন দ্যাট ইজ CH4, ঠিক আছে, এরা কিন্তু সাংঘাতিকভাবে দায়ী বিশ্ব উষ্ণায়নের জন্য। এর ফলে কি হচ্ছে, এর ফলে দেখো সুমেরু অঞ্চলের বরফ গলছে, প্রতিনিয়ত গলছে, যেটা সাংঘাতিকভাবে কিন্তু বেড়ে চলেছে, ঠিক আছে। এবং এইভাবে যদি বরফ গলতে থাকে তাহলে স্বাভাবিকভাবে কি হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের যে জলের যে উচ্চতা বা জলের যে লেভেল, সি লেভেল, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এটা বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, যে সমস্ত দেশগুলো নিচু তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায়, সেই সমস্ত দেশগুলো আস্তে আস্তে জলমগ্ন হবে, তারা ধীরে ধীরে কিন্তু জলের তলায় চলে যাবে, ঠিক আছে। যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা, বাংলাদেশের প্রচুর এলাকা রয়েছে, এই জায়গাগুলো অত্যন্ত নিচু এলাকা, এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে সমুদ্র তলে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। বহু দেশ, দ্বীপ জলের তলায় হারিয়ে যাচ্ছে। পৃথিবীর গড় উষ্ণতা বা তাপমাত্রার কথা যদি আমরা বলি যে কিভাবে অ্যাকচুয়ালি বাড়ছে, কি রকম পরিমাণে বাড়ছে, দেখো পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বেড়ে চলেছে। যেমন কি আমরা যদি 1880 দশক দেখি, সেই সাল থেকে প্রতি বছরে মোটামুটিভাবে দেখা যায় 0.08 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে। কিন্তু বিগত 40 বছরের এই তাপমাত্রার বাড়ার পরিমাণটা কিন্তু দ্বিগুণ থেকেও বেশি হয়ে গেছে, ঠিক আছে। যেমন দেখো 1980 থেকে আমরা লাস্ট যদি 40 ইয়ার্স দেখি, 1980 থেকে 2020 এই সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা আগে যা ছিল তার দ্বিগুণ থেকেও বেশি, অর্থাৎ প্রায় অ্যাপ্রক্স 0.18 ডিগ্রি করে কিন্তু বাড়ছে, ঠিক আছে। এই বেড়ে যাওয়াটা কিন্তু অত্যন্ত ভয়ানক, ঠিক আছে, অত্যন্ত ভয়ানক। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ কি? বিশ্ব উষ্ণায়নের উল্লেখযোগ্য যে কারণগুলি রয়েছে, অনেক কারণ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কারণগুলি, জীবাশ্ম জ্বালানি দহন। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়ছে এবং এই কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সব থেকে বেশি দায়ী। জলীয় বাষ্প, তারপরে তোমার যেটা বললাম ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, জমিতে বা বিভিন্ন জায়গায় কি হচ্ছে, বনে বা গাছপালার তলায় পড়ে থাকা পচা পাতা যেগুলো, সেখান থেকে কিন্তু মিথেন গ্যাস সৃষ্টি হয়। সেই গ্যাসগুলোও কিন্তু বাতাসে মিথেন গ্যাসের পরিমাণ বাড়াচ্ছে এবং ধীরে ধীরে সেটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কিন্তু একটা দায়ী গ্যাস হিসাবে তৈরি হচ্ছে মিথেন গ্যাস। জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার,
তো জীবাশ্ম জ্বালানিতে যেমন কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়াচ্ছে, একই রকম ভাবে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার আমাদের বাতাসে কার্বন ডাই অক্সাইডের কিন্তু দারুণভাবে পরিমাণকে বৃদ্ধি করছে। এছাড়াও দেখো রং শিল্প, ওষুধ তৈরির যে সমস্ত কারখানা, ইলেকট্রনিক্সের বিভিন্ন শিল্প, রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ তৈরি, এই সমস্ত প্রক্রিয়া থেকে কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি সাংঘাতিকভাবে বাতাসে ছড়াচ্ছে। ঠিক আছে, এসি দিন দিন কিন্তু প্রতিনিয়ত দেখো এদিকে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, দৈনিক টেম্পারেচার বাড়ছে, তার সাথে সাথে কি হচ্ছে, এসি ব্যবহারের পরিমাণ বাড়ছে। যত এসি ব্যবহারের পরিমাণ বাড়ছে তত সিএফসি বাতাসে বেশি ছড়াচ্ছে। অর্থাৎ দিন দিন কিন্তু এই বিশ্ব উষ্ণায়নটা আরো ভয়ানকভাবে বাড়বে। ঠিক আছে, নাইট্রোজেন সারের অতিরিক্ত ব্যবহার, বর্তমানে সারের ব্যবহার সাংঘাতিকভাবে বেড়েছে। জৈব সারের পরিবর্তে নাইট্রোজেন সার, এই সমস্ত সার যা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। ঠিক আছে, গ্রিন হাউস প্রভাব অ্যাকচুয়ালি কি? বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্রিন হাউস প্রভাব বলা হয়। আমরা জানি ছোটবেলা থেকে শুনে এসেছি যে গ্রিন হাউস অ্যাকচুয়ালি কি, কাঁচের একটা ঘর থাকে যেখানে চারা গাছকে বাড়ানো হয়। ঠিক আছে, কোথায়? শীত প্রধান দেশে। শীত প্রধান দেশে সাধারণত যে গাছগুলো রয়েছে সেগুলোকে বড় হতে সাহায্য করবে কিভাবে? টেম্পারেচার তো মিনিমাম থাকে, সেই ক্ষেত্রে একটা গ্রিন হাউসের আমাদের কনসেপ্ট রয়েছে যেখানে পরিচর্যা করা হয় ছোট সেই সমস্ত গাছপালাগুলোকে। যেমন দেখো আমরা এখানে ডিটেলসে দেখব, গ্রিন হাউস ইংরেজি একটা শব্দ যার অর্থ গাছপালার পরিচর্যার জন্য কাঁচের ঘর। ঠিক আছে, এই কাঁচের ঘরের মধ্যে দিয়ে রোদ যেমন অবাধে প্রবেশ করে, মনে করো এটা একটা কাঁচের ঘর রয়েছে। ঠিক আছে, এবার এই ঘরে কি হচ্ছে, কাঁচের ঘরে রোদ প্রবেশ করছে, প্রবেশ করার সময় তার যে শক্তি ছিল, ঠিক আছে, সেই যে শক্তি দিয়ে প্রবেশ করছে এবার ভেতরে যাওয়ার ফলে সেটা আবার রিফ্লেক্ট হয়ে বেরোনোর সময় কিন্তু অতটা শক্তি থাকছে না, শক্তি হ্রাস হচ্ছে। ফলে কি হচ্ছে, ভেতরে টেম্পারেচার বাড়ে। বাইরে ঠান্ডা, তার থেকে ভেতরে কিন্তু টেম্পারেচার অনেকটা বেশি থাকে, যার ফলে সেই টেম্পারেচারে কিন্তু চারা গাছ বা ছোট ছোট গাছপালাগুলোকে স্বাভাবিকভাবে কিন্তু বড় করে তোলা যায়। এটা হচ্ছে গ্রিন হাউস। এবার দেখো এই কাঁচের ঘরের মধ্যে দিয়ে রোদ যেমন অবাধে প্রবেশ করে এবং ওই ঘরের তাপমাত্রা বাড়ায় বা তাপমান বাড়ায়, তেমনি পৃথিবীর এই বিশাল কাঁচের ঘরের মতো বা গ্রিন হাউসের মতো ঘিরে রয়েছে বায়ুমণ্ডল। ঠিক আছে, এবার পৃথিবীটাকে ওই গ্রিন হাউসের সাথে তুলনা করা হচ্ছে কাঁচের ঘরের সাথে। কেন? এখানেও সৌর শক্তি কিন্তু বা সৌর যে আলো আর কি, ঠিক আছে, সেটা আসছে পৃথিবীর তাপমাত্রা, পৃথিবীর বাইরে যে বায়ুমণ্ডলগুলো রয়েছে, ঠিক আছে, সেই বায়ুমণ্ডলগুলোকে এখানে কাঁচের ঘরের সাথে তুলনা করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, সেই কাঁচের ঘর বা বায়ুমণ্ডলগুলোকে পেরিয়ে পেরিয়ে ধীরে ধীরে পৃথিবী পৃষ্ঠে এসে পড়ছে, কিন্তু তারপরে সেটা যখন রিফ্লেক্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু ততটা বাইরে বেরিয়ে যেতে পারছে না। ঠিক আছে, কি ঘটছে দেখো, সৌরশক্তি এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি, ঠিক আছে, বা বায়ুমণ্ডলের স্তরগুলির ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং পুনরায় যেটাকে আমরা অবলোহিত শক্তি রূপে বা ইনফ্রারেড এনার্জি বলি, সেটা মহাবিশ্বে বা মহাশূন্যে ফিরে যায়। সেই ফিরে যাওয়ার সময় কিছু তাপ শক্তি তো থেকে যায় বায়ুমণ্ডলে, তাই না? সেই তাপ শক্তিটা কিন্তু থেকে যায়, যার ফলে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা দৈনিকভাবে কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা অ্যাকচুয়ালি ঘটছে, যেটা গ্রিন হাউস প্রভাব, যা প্রত্যেক দিন কিন্তু বায়ুমণ্ডলের যে তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা, তার থেকে বাড়িয়ে তুলছে তাপমাত্রাকে। 1896 সালে সুইডিশ বিজ্ঞানী সভান্তে, ঠিক আছে, বা এস ভান্তে বলতে পারো এখান থেকে, সভান্তে আরহেনিয়াস, ওকে, সর্বপ্রথম বাতাসে কার্বন ডাই অক্সাইডের যে ক্রমবৃদ্ধি বা যে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধি পাওয়ার কারণে আশঙ্কা করেছিলেন যে গ্রিন হাউস প্রভাবের সম্ভাবনা। ঠিক আছে, অর্থাৎ প্রথম গ্রিন হাউস সম্ভাবনার কথা কি বলেন? 1896 সালে সুইডিশ বিজ্ঞানী সভান্তে আর্থেনিয়াস, ঠিক আছে, আরহেনিয়াস, ওকে, সভান্তে আরহেনিয়াস প্রথম তিনি কিন্তু এই গ্রিন হাউস প্রভাবের কথা বা সম্ভাবনার কথা আশঙ্কা প্রকাশ করেছিলেন। অবলোহিত বা ইনফ্রারেড রশ্মির বিকিরণে বায়ুমণ্ডলের যে গ্যাসগুলি বাধা দেয়, সেটা কি কি বাধা দেয়, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলা হয়। ঠিক আছে, যেমন কি জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, ওজোন অর্থাৎ O3,
কার্বন মনোক্সাইড দ্যাট ইজ CO, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাস। কোন কোন গ্যাসগুলোকে তাহলে আমরা বলছি এখানে গ্রিন হাউস গ্যাস? প্রত্যেকে দেখে নাও আরেকবার করে, এখান থেকেই প্রশ্ন হয় যে গ্রিন হাউস গ্যাস নিচের কোনটি নয়, এরকম প্রশ্ন থাকে। এবার তোমরা যদি না জানো যে কোনটা গ্রিন হাউস গ্যাস, তাহলে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো না। তো গ্যাসগুলো কি কি হচ্ছে? জলীয় বাষ্প হচ্ছে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে, ওজোন গ্যাস হচ্ছে, কার্বন মনোক্সাইড হচ্ছে, মিথেন হচ্ছে, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড। ঠিক আছে। গ্রিন হাউস প্রভাবের ক্ষতিকর দিকগুলো কি কি? গ্রিন হাউস প্রভাবের ক্ষতিকর দিকগুলো কি কি? দেখো, গ্রিন হাউস প্রভাবের কারণে জলবায়ু পরিবর্তিত হলে গ্রিন হাউস প্রভাবের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এবার এই পরিবর্তনের ফলে কি হচ্ছে? বন্যা, ঘূর্ণবাত, খরার মতো ঘটনাগুলো কিন্তু দিন দিন বাড়ছে, যা মানুষের জীবন এবং সম্পত্তির ক্ষতি করছে। ধোঁয়াশা অর্থাৎ স্মোক, আমরা এখন দেখতে পাই যে কুয়াশার থেকে বেশি ধোঁয়াশা তৈরি হয়েছে। ধোঁয়াশাটা কি? অত্যন্ত কালো রঙের একটা, কুয়াশা যেমন কি হয়, একটু এতটা ডেন্স হয় না, ঠিক আছে, ঘন হয় না, কিন্তু ধোঁয়াশাটা অত্যন্ত ডেন্স হবে। এবং যেটা কি হচ্ছে, কলকারখানা থেকে যে ধোঁয়া, বিভিন্ন ধূলিকণা, এই সমস্ত মিশে কিন্তু পরিবেশ দূষণ বেশি হচ্ছে, যার ফলে কিন্তু বর্তমানে ধোঁয়াশাটার পরিমাণ অনেক বেশি হয়। বিভিন্ন শহর যেমন দিল্লি, এই সমস্ত জায়গায় কিন্তু ধোঁয়াশাটা অনেক বেশি হয়, ঠিক আছে, সাংঘাতিক পরিমাণে হয়, যে কারণে বিভিন্ন রকমের পথ দুর্ঘটনা বা ইত্যাদি শ্বাসকষ্ট সাংঘাতিকভাবে বাড়ছে। মানুষের শ্বাসকষ্ট বাড়ে। তাপমাত্রা বৃদ্ধির ফলে দেখো বায়ু দূষণ বাড়ে, দাবানলের ঘটনা ঘটে, ঠিক আছে। দাবানলের ঘটনা কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যায়, ঠিক আছে, এমন নয় যে ইতিহাসে দেখা যেত, বর্তমানেও কিন্তু সাংঘাতিকভাবে বেড়েছে। পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিতে যে দেশগুলি বেশি দায়ী, তার মধ্যে অন্যতম হচ্ছে চীন, ঠিক আছে। অর্থাৎ গ্রিন হাউস গ্যাস ও কার্বন ডাই অক্সাইড এই দুটোর পরিমাণ বৃদ্ধিতে পৃথিবীতে যে বাড়ছে, তার মধ্যে সব থেকে বেশি দায়ী হচ্ছে চীন, 1 নম্বরে রয়েছে। সেকেন্ড রয়েছে ইউএসএ, ঠিক আছে, ইউএসএ, এবং নেক্সট ভারত, রাশিয়া, জাপান ইত্যাদি দেশগুলি কিন্তু এর জন্য দায়ী, ঠিক আছে। ওকে, দেখো যারা সেশনটি দেখছো প্রত্যেককে বলবো যে প্রতিদিন রাত্রি 8:30 তোমরা কিন্তু প্রাথমিক টেটের, ঠিক আছে, প্রাইমারি টেটের, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ইভিএস এবং ম্যাথসের ইম্পর্টেন্ট ক্লাস তোমরা এখানে প্রত্যেকদিন রাত্রি 8:30 পাবে। সো প্রত্যেকটা ক্লাস তোমরা যদি পেতে চাও পরীক্ষা পর্যন্ত, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা ফার্স্ট টাইম রয়েছো, সেশনটি লাইক করো যদি এরকম ক্লাস তোমরা রেগুলার পেতে চাও। এবার দেখো, গ্রিন হাউস প্রভাব ও গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলাফল কি? পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরও বেশি করে গলবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে উপকূলের নিচু এলাকা জলমগ্ন হবে, যেটা বলেছিলাম একটু আগে আমি। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ফিলিপিন্স প্রভৃতি দেশের উপকূলের বিরাট এলাকা কি হবে? প্লাবিত হবে। উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য দাবানলের মতো ঘটনাগুলো ঘটবে, বনভূমি নষ্ট হবে, পশু পাখি প্রচুর কিন্তু মারা যাবে এর ফলে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে হ্রদ, নদী প্রস্রবণে সুপেয় জলের যোগান কমে যাবে। তাপমাত্রা বৃদ্ধির কারণে স্বাভাবিক উদ্ভিদ ধ্বংস হবে। ওকে, এই সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে, শুধু এগুলো স্বাভাবিক কয়েকটা ঘটনা বলা হলো, আরো প্রচুর ঘটনা রয়েছে যে ঘটনাগুলো কিন্তু এর ফলে ঘটবে। গ্রিন হাউস গ্যাসগুলি নিঃসরণ নিয়ন্ত্রণ করার জন্য কোনো কিছু কি আমাদের কিছু গৃহীত হয়েছে, কোনো স্টেপ নেওয়া হয়েছে? অবশ্যই নেওয়া হয়েছে। গ্রিন হাউস গ্যাসগুলি নিঃসরণ নিয়ন্ত্রণ করার জন্য কোন কোন আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করা হয়েছে দেখে নাও একবার। বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ করার জন্য 1997-এ 11 ডিসেম্বর মাসের 11 তারিখে কিয়োটো চুক্তি বা কিয়োটো প্রোটোকল গৃহীত হয়েছে, যেটা 16 ফেব্রুয়ারি 2005 সালে বাস্তবায়িত হয়। অর্থাৎ 11 ডিসেম্বর 1997-এ কিয়োটো চুক্তি কিন্তু গৃহীত হয়েছিল। এটা কিন্তু প্রশ্ন বারবার আসে যে কিয়োটো চুক্তি কত সালে গৃহীত হয়? 1997 11 ডিসেম্বর এবং 16 ফেব্রুয়ারি 2005 সালে বাস্তবায়িত হয়। কি কারণে? গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণের জন্য, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো রয়েছে ওজোন স্তরের বিনাশ।
বা ওজোন গহ্বর বা ওজোন হোল। দেখো ওজোন হোলটা অ্যাকচুয়ালি কি, আমরা জানি বায়ুমণ্ডলে 10 থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ ও প্রতিহত করার জন্য ওজোন গ্যাসের যে প্রাকৃতিক আবরণ থাকে সেটা হচ্ছে ওজোন স্তর। এবার ওজোন স্তর দিন দিন কি হচ্ছে, এই দূষণের ফলে পুরুত্ব নষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গহ্বর তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলছি, ওজোন গহ্বর। এবার এই যে ওজোন গহ্বর তৈরি হচ্ছে বা ওজোন স্তরের বিনাশ হচ্ছে, এর ফলে কি হচ্ছে, সূর্য থেকে যে ইউভি রে আসে, আল্ট্রাভায়োলেট রে, সে আল্ট্রাভায়োলেট রে কিন্তু সরাসরি পৃথিবী পৃষ্ঠে চলে আসছে, অর্থাৎ সেই ওজোন স্তর ভেদ করে, যেটা কিন্তু ইউভি রেটাকে প্রোটেক্ট করছে ইউভি রে থেকে পৃথিবীকে, কিন্তু এই গহ্বর হওয়ার ফলে সেই গহ্বর দিয়ে কি হচ্ছে, পৃথিবীতে চলে আসছে। এর ফলে কি হবে, পৃথিবীতে যদি পৌঁছায় জীবজগতের সাংঘাতিকভাবে ক্ষতি হবে, ঠিক আছে, ত্বকের ক্যান্সার হবে, যেটাকে আমরা বলছি কি, দেখো এখানে বলে দেওয়া হয়েছে ইউভি রে এর প্রভাবে মেলানোমা, ঠিক আছে, মেলানোমা একটা কি ত্বকের ক্যান্সার, যেটা কিন্তু ইউভি রে এর ফলে হতে পারে, ঠিক আছে। তো প্রথম দেখো 1982 সালে অ্যান্টার্কটিকা অঞ্চলে সমীক্ষা চালানোর সময়ে জে.সি. ফারম্যান সর্বপ্রথম ওজোন গহ্বরের অস্তিত্ব খুঁজে পান। তাহলে প্রশ্ন এখান থেকে আসতে পারে, সর্বপ্রথম ওজোন গহ্বরের অস্তিত্ব কে খুঁজে পান? অ্যান্সার হবে কি, ডক্টর জে.সি. ফারম্যান আন্টার্কটিকা অঞ্চলে সমীক্ষা চালাচ্ছিলেন সেই সময়। প্রতি বছর কত তারিখে বিশ্বব্যাপী বিশ্ব ওজোন দিবস পালিত হয়? দ্যাট ইজ ওয়ার্ল্ড ওজোন ডে। এটা প্রতি বছর 16 সেপ্টেম্বর, ঠিক আছে, 16 সেপ্টেম্বরকে বিশ্বব্যাপী বিশ্ব ওজোন দিবস হিসেবে পালন করা হয়। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে ওজোন স্তরের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, যাতে করে আমরা এমন কোনো কাজ না করি যে ওজোন স্তরের ক্ষতি সাধন হয়। মন্ট্রিল চুক্তি গৃহীত হয়েছিল, আরও একটি চুক্তি যেমন কিয়োটো চুক্তি, সেরকমই এখানে মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল হলো 1987 সালে সম্পাদিত একটি আন্তর্জাতিক চুক্তি, যার উদ্দেশ্য হলো ওজোন স্তরের পক্ষে ক্ষতিকর বস্তুর উৎপাদন এবং ব্যবহার ধীরে ধীরে সম্পূর্ণভাবে বন্ধ করা আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা ছিল কি, বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস প্রভাব। তার সাথে তোমাদেরকে বলে দিই, দীপাবলির যে অফার চলছিল অঙ্কই হবে শক্তি, এই ব্যাচে যুক্ত হওয়ার শেষ সুযোগ আজকেই রয়েছে রাত্রি 12টা পর্যন্ত। 599 তোমরা কিন্তু জয়েন করে নিতে পারবে আজকে রাত্রি 12টা পর্যন্ত, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত, আজকে রাত্রি 12টা পর্যন্ত। একই রকমভাবে 399 টাকায় তোমরা কিন্তু আজকে রাত্রি 12টা পর্যন্ত এই অফটা পেয়ে যাচ্ছ 60% অফ ইংরেজির এই কোর্সে যুক্ত হওয়ার। ইংলিশ অ্যান্ড ইংলিশ পেডাগজি দুটোই কিন্তু সমানভাবে তোমরা এখানে কমপ্লিট করে নিতে পারবে। আর কয়েকদিন সময় রয়েছে পরীক্ষার সামনে, একবার তোমরা কিন্তু এখানে জয়েন করলে তোমরা যে ক্লাসগুলো রয়েছে একবার ক্লাসগুলো দেখে নিতে পারবে, তার সাথে সাথে ফ্রি মক টেস্ট রয়েছে, সম্পূর্ণ মক টেস্টগুলো তোমরা অ্যাটেম্প করতে পারবে, ঠিক আছে। তো আজকের সেশন এই পর্যন্ত। সম্পূর্ণ পিডিএফটা পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে জয়েন করে নাও। এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ সকলকে। আগামীকাল ঠিক দেখা হবে রাত্রি 8:30 মিনিটে। থ্যাংক ইউ সো মাচ।